আমি আর লন্ডনে ফিরে যাব না, এখানেই থাকবো। আব্বু আম্মুকে বলে দিয়েছি আমি এই বাড়িতেই থাকবো। তোমার কোনো হেয়ালি আমাকে আর রাগাতে পারবে না। আমি দেখতে চাই কতটা অপমান তুমি আমাকে করতে পারো। তুমি বিয়ে করছো, আমি তোমার প্রথম স্ত্রী। আমার অনুমতি নেবে না? অনুমতি দিতে এসেছি। বাংলাদেশে আমার জীবনে এই দ্বিতীয়বার আসা, শুধু দ্বিতীয়বারই না, এটাই আমার শেষ আশা। আমি আর লন্ডনে ফিরে যাব না, এখানেই থাকবো। আব্বু আম্মুকে বলে দিয়েছি আমি এই বাড়িতেই থাকবো। তোমার কোনো হেয়ালি আমাকে আর রাগাতে পারবে না। আমি দেখতে চাই কতটা অপমান তুমি আমাকে করতে পারো। মা ডেকেছেন? হ্যাঁ, কার বিয়ে? মামির বোনের ছেলে। তুমি যাও। না মা, আমি যাব না। তোমার মামি মন খারাপ করবে। করবে না। কেউ দাওয়াত দিলে নিতে হয়, কেউ যখন দাওয়াত করে সেটা কবুল করতে হয়। মা, উনি আমার কাছের কোনো আত্মীয় না। তাতে কি হয়েছে? তাছাড়া বিয়ে বাড়িতে যেতে আমার একদম ভালো লাগে না। কেন? এত লোকজন আমার ভালো লাগে না। মামির বাড়িতে থাকতে থাকতে বাইরে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে। এখন তো আমাদের বাড়িতে আছো, অয়নকে সাথে নিয়ে ঘুরে আসো। না মা, বিয়ের পরে একদিন ও বাসায় যেয়ে বউ দেখে আসবো। তাছাড়া আপনার ছেলে যাওয়ার সময় কোথায়? সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে বাড়ি ফেরে। পাপিয়াকে নিয়ে যেতে পারো। যাব না মা, গিফট কিনতে হবে, সাজতে হবে, তাছাড়া রাতের বিয়ে, কিভাবে যাব কিভাবে ফিরবো, নানান ঝামেলা। তোমার মামি কষ্ট পাবে। কষ্ট পাবে না মা, বিয়ের আনন্দে মামি আমার কথা ভুলেই যাবে। তোমাদের বিয়েতে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়নি। মনিয়ার বিয়েতে আমি সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেব। আজকাল বিয়েতে টাকা পয়সা সময় কে নষ্ট করে মা? ওই টাকা দিয়ে মানুষ সংসার সাজায়। ব্যান্ড বাজিয়ে গাড়ি ঘোড়া সাজিয়ে কেউ আর টাকা নষ্ট করতে চায় না মা। মুনিয়া পাপিয়ার বিয়েতেও আমার ওরকমই ইচ্ছা। না না, ছেলের বিয়েতে যেমন তেমন হয়েছে, মনিয়ার বিয়েতে আমি আয়োজন করে বিয়ে দেব। আপা, মন খারাপ? না, একা একা বসে আছে যে, তাহলে কি করব? দেখ নদী, আমি যে এতটা ছোট হয়ে যাব, এভাবে যে সব কিছু পণ্ড হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমার মন খারাপ, মেজাজ খারাপ, খুব বেশি খারাপ। আপা, বিয়েটা না হয়ে কিন্তু ভালোই হয়েছে। আদব লেহাজ তো লন্ডনে ঢেলে এসেছিল, এখন লাশ শরমে ঝেড়ে ফেলেছে। আশ্চর্য, মানুষের সামনে এখন আমি মুখটাও লজ্জায় দেখাতে পারছি না। এই তোর কারণে, তোর কারণে তুই, দীপা আর রাফির ইচ্ছেতে আমি শমশের মামাকে ডেকে এনেছিলাম। পাপিয়ের সাথে কথা বলেছি, এখন কি হলো মাঝখান দিয়ে? সবার সামনে আমি মুখ দেখাতে পারছি না লজ্জায়। আমাকে তুমি দোষ দিতেই পারো, আমি কোনো প্রতিবাদ করব না। তোর দুলাভাই অবশ্য পাপিয়ার সাথে রাফির বিয়ের ব্যাপারে একদমই আগ্রহী ছিল না। দুলাভাই কেন রাজি ছিল না, তুমি কি জানতে চেয়েছিলে? না। তোমার জেনে নেওয়া উচিত ছিল। দেখ,
আমি তোদের কথা মতো অনেক নেচেছি, এখন পা পিছলে আমার হুঁশ হয়েছে। রাফিটা যে এত খারাপ আমার বিশ্বাসই হচ্ছে না। আপা, দুলাভাইকে তুমি জিজ্ঞেস করবে কেন রাফি ভাই আর পাপিয়ার বিয়েতে তার এত অনীহা ছিল। দেখ নদী, আমি তোর মতো বোকাও নই, গাধাও নই। যে কাজ করতে সে আমাকে নিষেধ করেছিল, সে কাজ করতে গিয়ে আমি বোকা হয়ে গেছি। সে প্রসঙ্গে আমি তার সাথে আবার কথা বলবো? দেখ, তোর হয়তো বুদ্ধি লোপ পেতে পারে, আমার বুদ্ধি এতটা লোপ পায়নি। আপুরে, বোকা লোকেরাই নিজেদের বুদ্ধিমান বলে দাবি করে। ভালোবাসলে মানুষ ঘর ছাড়ে? ছাড়ে, ঘর ছাড়ে, তবে ওই তোসালা চৌসালা ঘর না, বাঁশের বেড়ার ঘরও না। যে ঘর ছাড়ে সেটা হলো মনের ঘর। তোমার কথা আমি ঠিক বুঝি নাই। বন্ধু, এই সংসার ভাল লাগে না, ভিটা মাটি ঘর কিছু ভাল লাগে না। তুমি ঘর ছাড়লে কেন? ওই যে ঘটনা একটাই, ভালোবাসছিলাম তারে, পাই নাই। সেও ভালোবাসছিল আমারে, কিন্তু কিন্তু কি? থাক থাক সেসব কথা। তার কথা মনে হইলে বন্ধু কিছুই ভালো লাগে না। এই জগৎ সংসার সব মিছা মনে হয়, মরিচিকা মনে হয়। আমারও তাই। সেই জন্যই তো তুমি আর আমি দোস্ত হইছি। কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না। একের মনের কথা অন্যজন বুঝবো কেমন করে? একের মনের যন্ত্রণা অন্যের বোঝা দুঃসাধ্য। সেজন্যই মানুষ ঘর ছাড়ে, আবার সে ঘরে ফিরে আসে, কিন্তু ফিরে আর হয় না। আমি ঘরে ফিরে যেতে চাই না। তবু ফিরতইব বন্ধু। সাইড দেয়ালের মধ্যে নিজের বাইন্ধা রাইখা আবার সেই ঘর থেকে বেরিয়ে আসতে হইবে। ঘরের ভেতরে থেকেও নিজেকে কি বাইরে আনা সম্ভব? ওই যে বললাম বন্ধু, দুঃসাধ্য, কঠিন দুঃসাধ্য কাজ। তবে ভালোবাসলেই সবকিছু ছাড়া যায়। ঘর, সংসার সবকিছু তুচ্ছ মনে হয়। তুমি বন্ধু ভালোবেসে অসম্ভবকে সম্ভব করেছো, কিন্তু আমি তো ভালোবাসিনি। ভাবি, ঢাকায় আমার এক খালা আছে, উত্তরায় বাসা। ওখানে কি তুমি চলে যেতে চাও সুজানা? না, খালা আমাকে তার মেয়ের বিয়েতে দাওয়াত দিতে চেয়েছিল। আমি আম্মুকে বলেছি যেতে পারবো না। আমি খালার ফোন নাম্বারটা রেখে দিয়েছি, পরে ফোন করব। তাহলে বাসায় আসতে বলো। না, খালা এসে রাফিকে দেখবে, তারপর আমাকে লজ্জায় পড়তে হবে। কি করবে তাহলে? কি করব বুঝতে পারছি না। এক কাজ করো, তুমি ফোন নাম্বার তো আছে, ফোন করে কথা বলো। না, এখন ফোন করব না। মোয়ের বিয়ে হয়েছে মাত্র, না না কৈফিয়ত চাইবে। ঢাকায় এসে কেন এখানে রয়েছি, কেন যোগাযোগ করিনি, অনেক প্রশ্ন করবে। সুজানা, তোমার খালা যে এখানে থাকে, তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো খালার কাছে আসিনি, এসেছি রাফির কাছে। এসে দেখছি রাফি বিয়ে প্রিপারেশন নিচ্ছে। ও তো আমাকে দেখে খেপেই গেল, তারপর তো সব গুবলেট হয়ে গেল। এক কাজ করো ভাবি, তোমরা কি বিয়েই দিয়ে দাও, তারপরে আমি হব ওর প্রথম স্ত্রী আর নতুন বউ হবে দ্বিতীয় স্ত্রী, তারপরে দুজনে মিলে মজা দেখাবো। অমন কথা বলো না তো, এসব তো হাসির কথা না সুজানা। ভাবি, আমি রাখতে চাই না, রাখলে আমার মাথায় কিচ্ছু কাজ করে না, কোনো সেন্স থাকে না, তাই আমি হাসছি।
সুজানা, তুমি আবার আমাকে ভুল বুঝো না ভাই। ভাবি, আমি তোমাকে ভুল বুঝবো কেন? তুমি খুব খুব নাইস একটা মেয়ে। আই লাভ ইউ ভেরি মাচ। মোমেন, জি ভাইজান। আরে তুমি নিজেই তো অস্থির মানুষ, তুমি শান্তর বাবাকে কি বোঝাবে? বিশ্বাস করেন ভাইজান, বুঝাইতে পারলে আমি আসতাম না ভাইজান। ও শান্ত গ্রামে গেছে, কয়েকদিন থাকবে। ইতিমধ্যে সুরমা আপা আজগর ভাইও চলে আসবে, তখন নয় সবাই মিলে কথা বলা যাবে। ভাইজান, শান্তর বাবা শান্তকে নিয়ে যাবে না, শুধু চোখের দেখা দেখবে। পিতা তো সন্তানের জন্য অনেক মায়া। এই আপনারা খালি একটু অনুমতি দেন, আসবে আবার চলে যাবে। একজন পিতারে কষ্ট দেওয়া ঠিক হবে না ভাইজান। মোমেন, আমার কোনো সন্তান নাই, কাজে সন্তানের জন্য পিতার দোহাই দিয়ে কোনো লাভ হবে না। শান্তর বাবা হচ্ছে আজগর সাহেব, শান্তর বাবা আমেরিকায় থাকে, বাস। ভাইজান, আমি সকালে আসছিলাম, আপনার সঙ্গে দেখা হয় নাই, এই জন্য রাতে আবার আসলাম। আমার আর্জিটা রাখেন ভাইজান। মোমেন, তোমার জ্বালায় সালেহা আপা অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি চাও আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি? খোদার কসম নাই, এইটা আপনি কি করলেন ভাইজান? তুমি এখন যাও, আমি কিছু টাকার ব্যবস্থা করব, সেটা তুমি লোকটাকে দিয়ে দেবে। ইতিমধ্যে সুরমা আপা এসে যাবে, কিন্তু সবকিছু তোমাকে ট্যাকেল করতে হবে। কিছুতেই ওই পাগল লোকটাকে শান্তর সামনাসামনি হতে দেওয়া যাবে না। ঠিক আছে, টাকা দিবেন তো? দিব, যাও। আসসালামু আলাইকুম। মা, কি রে, কাঁথা বালিশ নিয়ে চলে এসেছিস? আজ আমি তোমার সাথে ঘুমাবো। মনিয়া সে যে গেল, আজও এলো না। কবে যে আসবে? বিদেশে গেছে, যখন সময় হবে তখন আসবে। 6 মাস তো লাগবে। একটা ফোন তো করবে। আমার মোবাইলে সব সময় ফোন করে, জিজ্ঞেস করে তুমি কেমন আছো, ভাইয়া কেমন আছে, নীরা কেমন আছে, আমাদের সবার কথা জিজ্ঞেস করে। ওকে বলিস আমি ভালো আছি। বলবো। নে শুয়ে পড়। তুমি তো নীরাকে পেয়ে মুনি আপুকে ভুলে গেছো, আমাকেও ভুলে গেছো। আগের মতো আর আদর করো না। নীরার মা নেই, বাবা নেই। মেয়েটা মামির কাছে অনেক কষ্ট ছিল। ঠিকই বলেছ, নীরার মামিটা ভীষণ বাজে। সারাক্ষণ নীরাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, 3টা মেয়েকে নীরার কাছে রেখে যায়। নীরা এখন আমাদের বাসায় চলে এসেছে, এখন মজা বুঝো। ভাব করে পড়েছে। ছিমা, কারো বিপদে আপদে হাসতে নেই। ঘুম। সেই একইভাবে বসে আছো? চেঞ্জ করে এসো, গরম লাগছে না? ঘুমটা মাথায় এখনো বসে আছো? আমি তো বিয়ের পোশাক পরে একবার অস্থির হয়ে গেছিলাম। উফ, যা গরম, এখন একটু ফ্রেশ লাগছে। রাত অনেক হচ্ছে, যাও চেঞ্জ করে এসো, ভালো লাগবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তাহলে বসে আছো যে? দেখো, আমি তোমার ঘোমটা, চুড়ি এইসব খুলে দিতে পারবো না।
দেখো, আমি তোমার ঘোমটা, চুড়ি এইসব খুলে দিতে পারবো না। কাছে বসে তোমাকে দেখতেও পারবো না, এখান থেকেই তোমাকে দেখা যাচ্ছে। আর সবার মতো বলতে পারবো না তুমি সুন্দর, তোমাকে দারুণ দেখাচ্ছে, তুমি এই তুমি সেই। গহনাগুলো খুলে ওই ওয়ার্ড্রপে রেখে দিও, দামি জিনিস, বি কেয়ারফুল। একটু সরে বসতে হবে, আমি ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে। কি হলো, এখনো বসে আছো যে? যাও চেঞ্জ করে আসো, লাইট অফ করে দিও। এই দু চোখে যদি তোমায় দেখিতে না পাইলাম, তবে কেন সাধ করিয়া এই দুনিয়ায় আইলাম। পুতুল খেলার মতো করে, পুতুল খেলার মতো করে, পুতুল খেলার মতো করে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, ও দয়াল ছিল কি দরকার, তুমি চক্ষু দিলা সব দেখিতে। আপনি আপনি কাঁদতেছেন ভাইজান? আমি তো গাইছি আনন্দের গান, আর আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার আনন্দে কান্না আসতেছে। আমারও এরকম হয়, বুঝলেন ভাইজান। সুরের টান বড় টান, সুর আসে আত্মা থেকে। আত্মার সুখে দুঃখে মানুষ সুখী আর দুঃখী হয়। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর খালি গান গায়া গল্প করলেই কি পেট ভরবো? না মোমিন ভাই, গান হইল আত্মার খোরাক। সেই কথাই ভাইজানরে কইতেছিলাম। গান গাইলে মন ভরে, পেট ভরে না। বুঝছি, তুমি এখন এক কাম করো, যা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো। আমি জমিরুদ্দিন বাইরে নিয়ে আসতেছি, যাও। আচ্ছা। জমিরুদ্দিন ভাই, শমশেরের লগে আমার পাকা কথা হয়েছে, এইবার একটা ব্যবস্থা তার করতেই। ব্যবস্থা তার করতেই হইব। কি বিয়েতে যেতে পারলে না, মন খারাপ লাগছে? একটুও না। সত্যি কথা কি, বিয়েতে তো যাব, তো শ্বশুর বাড়ির আত্মীয়, ভালো মতো একটা গিফট দিতে না পারলে মান থাকে বলো? প্রতীক ভাই অবশ্য এ নিয়ে কিছুই বলতেন না, কিন্তু তোমার মামি বলতেন, তার বোনের ছেলে বলে কথা। হ্যাঁ মামি বলতেন, সবাইকে দেখিয়ে দেখিয়ে বলতেন এই যে এটা নীরার জামাই দিয়েছে। যেতে তো পারতাম, তাই না? ধরো 200-300 টাকায় একটা ঘড়ি পাওয়া যায় না? এরকম একটা ঘড়ি নিয়ে বিয়েতে তো অ্যাটেন্ড করা যেত। প্রতীক ভাইয়ের অনেক টাকা, নিজের গাড়ি আছে। আরে এই মামিটাই যত নষ্টের গোড়া। ধরো আজকে যদি প্রতীক ভাইয়ের সাথে তোমার বিয়ে হতো, তাহলে গাড়িতে করে ঘুরে বেড়াতে পারতে। তুমি ফান করছো? আরে না না, আমি ফান করবো কেন, আমি খুব সিরিয়াসলি বলছি। শোনো, এই যে তুমি আমার মতো একজন দিন আনি দিন খাই মার্কা মানুষকে বিয়ে করেছো, যেদিকেই যাও শুধু নাই আর নাই, তোমার কপালে তো কষ্ট আছে। প্রতীক ভাই তোমাকে বিয়ে করতে চেয়েছিল,
তুমি যদি ওনাকে বিয়ে করতে তাহলে সুখেই থাকতে। এখানে আমি সুখে নেই, এই কথাটা তোমাকে কে বললো? আচ্ছা, এই যে বিয়েতে যেতে পারলাম না, গিফট দিতে পারলাম না, তোমার কষ্ট হচ্ছে না? না, কষ্ট পাচ্ছি না, আমি এখানে সুখেই আছি। আর এই যে নাই নাই এরকম করবে না। আর প্রতীক ভাইয়ের সাথে তুলনা করছো কেন? না মানে প্রতীক ভাই তোমাকে পছন্দ করতো, মামির কাছে বায়না ধরেছিল, মামি তোমাদের বিয়েটা হতে দেয়নি, তাই প্রতীক ভাইয়ের কথা বলছিলাম আর কি। আরে সে আমাকে চাইলে কি হবে, আমি তো তোমাকে ভালোবাসতাম। ভালোবাসতাম? হ্যাঁ, ভালো বাসতাম। আমাকে? হ্যাঁ, তোমাকে ভালোবাসতাম বলে কে আমাকে বিয়ে করতে চাইলো ব্যাপারটা আমার কাছে একদমই তুচ্ছ ছিল। এই তো সবকিছু কেমন অতীত হয়ে চলেছে। অয়ন, কি হয়েছে? এখনই বলছো ভালোবাসতাম, আর কদিন পরে কি বলবে তাই ভাবছি। অয়ন, এখন ভালোবাসো না? এখনো ভালোবাসি, 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 ভালোবাসি। বন্ধু, আমি তো দিকতে যাবো, যাবো আমার সঙ্গে? না, তুমি যাও। যাও বন্ধু, হ্যাঁ? এই যে ভাইজান, আপনি হেলে বয়ে রয়েছেন, খালাম্মা আপনার ডাকতেছে। তুমি যাও, আমি আসছি। আপনার না নিয়ে গেলে খালাম্মা ডাক করবো। আচ্ছা, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। কি যে কন্যা ভাইজান, এখানে কি আছে? গাছ গাছালি, ঝোপে ঝাড়, ওই ধান ক্ষেত, খোলা মাঠ, এগুলো দেখতে কি আনন্দ। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, কোনো শব্দ নেই, কোলাহল নেই, একেবারেই নির্জন। ঝিঝির ডাক, পাখির ডাক, মেঠো পথ, ঘন গাছের ছায়া, সবকিছুতেই কেমন যেন একটা মায়া মিশে আছে। হঠাৎ দেখতেছেন তাই ভালো লাগতেছে, আমরা প্রতিদিন দেখি তো এলাকা ভালো লাগে না। তাড়াতাড়ি চলেন, খালাম্মায় খাবার নিয়ে বয়ে রয়েছে। আর কি করো? ফুপি, দ্বিতীয় আপা কিন্তু একটি ভালো ঝামেলায় পড়ে গেছে। বিদেশ ফেরত দেবর আশায় তার সব প্ল্যানিং ভেস্তে গেছে। আসলে ওকে দেখলে এর যুগের মেয়ে বলে মনে হয় না, মনে হয় আমাদের মা চাচিদের সময় যেরকম ছিল সেই অবস্থার একটা মেয়ে। সারাক্ষণ সংসার, স্বামী, দেওর, ননদ এদেরকে নিয়ে ব্যস্ত, রান্না করছে, বেড়ে খাওয়াচ্ছে, এটা সেটা করছে টুকটাক, মানে খুব একটা সহজ সরল মেয়ে। না ফুপি, আপনি কিন্তু ঠিক বলছেন না। দ্বিতীয় আপা সহজ সরল নয়, উনি বোকা। সরলতার বোকামি কিন্তু এক কথা না। একই কথা, সহজ সরল মানুষরাই কিন্তু একটু বোকা হয়। না ফুপি, উনি যদি সহজ সরল মানুষই হতেন তাহলে বুদ্ধি নিয়ে চলতেন। উনি কিন্তু বুদ্ধি নিয়ে চলেন না, এবং কারো বুদ্ধিতেও উনি চলেন না। চারপাশে কি ঘটছে সেটাও উনি দেখতে চান না। উনি কেমন ধরনের মানুষ আপনি জানেন? ওই যে কিছু মানুষ আছে না, ধরেন চোখের সামনে দিয়ে হাতি নিয়ে চলে গেল, সেটা দেখতে পেল না, কিন্তু
মাথার পেছন দিয়ে যদি একটা মশাও যায় সেটা নিয়ে সে অস্থির হয়ে পড়ে। উনি হচ্ছে ওই ধরনের একজন মানুষ। মেয়েটাই বা কি করবে বলো, এতটা দিন হয়ে গেল একটা বাচ্চা কাচ্চা হলো না, তাই সংসারের এসব কাজ নিয়ে ব্যস্ত থাকে আর কি। তাই বলে শার্টের সুই সুতা দিয়ে ফুল তুলবে সেটাও তো ঠিক না। মেয়েদের কাজ কি কেবল ওই রান্নাঘর, স্বামীর সেবা যত্ন করা? আশ্চর্য। দ্বিতীয় পাত শিয়াব ভাইয়ের ব্যবসার কাজও ব্যস্ত থাকতে পারে। স্বামীর কাজ মানে তো স্ত্রীর কাজ, তাই না ফুপি? দিতি করবে শিয়াবের ব্যবসার কাজ? ও শুনলে তোমাকে পাগল বলবে, বলবে মেয়েরা আবার কি ব্যবসা করবে, ব্যবসা তো করে পুরুষেরা। তারপরেও আপনি দ্বিতীয়াপাকে বলবেন ওই শিয়াব ভাইয়ের শার্ট, জুতা, ব্যাগ না গুছিয়ে উনি যেন ওনার ব্যবসার কাজে একটু আগ্রহ দেখায়, তাহলে ভালো হবে। আমি পারবো না বলতে, তুমি বলো। কার জন্য করছো? আমার তো খাওয়া শেষ। আমি এখনো নাস্তা করিনি। তুমি এখন নাস্তা করোনি? আর ভাইয়া একা খেয়ে চলে গেল? তোমার ভাইয়ার আসলে অফিসে তাড়া ছিল, তাছাড়া এত সকালে আমি নাস্তা করতে পারি না। আমার চিন্তা কিন্তু অন্যরকম। আমি বিয়ে করব, বউ ঘরে নিয়ে আসবো, তারপরে বউকে নিচে হাতে খাইয়ে দিব, সে আমাকে খাইয়ে দিবে। শোনো, তোমাকে আর ভাইয়াকে দেখে আমি একেবারে হতাশ হয়ে গেলাম। তুমি খাও তো। তোমরা হানিমুনে যাচ্ছ কবে? জানি না। ভাইয়া তোমার কিছু বলেনি? শোনো, খাওয়ার সময় তো কথা বলতে হয় না, খাও। শোনো শোনো, ভয় পেও না, আমি কিন্তু তোমাদের সাথে যাব না। অবশ্য আম্মা বেঁচে থাকলে বলতো ওকে সঙ্গে নিয়ে যাও, বলতো ছোট মানুষ, প্রতীক শুভ দুই ভাই, বড় ভাই যাবে, ছোট ভাই যাবে না, তা কি করে হয়? ওকে সঙ্গে নিয়ে যাও। বলো না, কোথায় যাচ্ছ তোমরা? কোথায়? হানিমুন, মধুচন্দ্রিমা। বিয়ের পর সবাই যায়, তোমরাও যাবে। আমার বিয়ের পর আমিও যাব। কোথায় যাবে? সেটা নির্ভর করছে আমার বউর উপর। সে যদি বলে কক্সবাজার তো কক্সবাজার, সে যদি বলে সেন্ট মার্টিন তাহলে সেন্ট মার্টিন, বউ যদি বলে রাঙামাটি তাহলে রাঙামাটি, যদি বলে নেপাল তাহলে নেপাল, ব্যাংকক বললে ব্যাংকক। অবশ্য বউ যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। অবশ্য বিয়ের পর একবারে কিন্তু হানিমুন হয়। অবশ্য বিদেশ গেলে একটু খরচটা বেশি, বউ তো একটু খরচ বেশি করতেই হবে। বললে না কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? জানি না। যাচ্ছ কোথায়? প্রথমে একটু প্রতীকের ওখানে যাব, তারপর একটা কাজ আছে। ছেলেমেয়েরা ওরা কোথায়, কি করছে? ওদের জন্য তো তুমিই আছো। কেউ খেলছে, কেউ পড়ছে, শুধু সবার সময় একটু দেখে দিও, কেমন? আচ্ছা, ফিরবে কখন তুমি? মাত্র তো যাচ্ছি, আমি তোমাকে ফোন করে জানাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, খোদা হাফেজ। হঠাৎ বাড়ি যাবার তাল তুলেছ? তুমি মোমেনকে বোঝাতে পারো না, নাকি পালাতে চাচ্ছ? আপা কি যে বলেন। তাহলে শান্ত গ্রামে আছে, আমিও যাই। তোমার বউ এখানে আছে, তুমি কেন গ্রামে যেতে চাচ্ছ? শাহানাকে নিয়ে যাচ্ছি। তোমার মতলবটা কি? আপা মতলবের কথাই যদি বলেন তাহলে আপনাকে খুলেই বলি, মতলব আমার না। তুমি মোমেনকে বোঝাতে পারো না, নাকি পালাতে চাচ্ছ? আপা কি যে বলেন। তাহলে শান্ত গ্রামে আছে, আমিও যাই। তোমার বউ এখানে আছে, তুমি কেন গ্রামে যেতে চাচ্ছ? শাহানাকে নিয়ে যাচ্ছি। তোমার মতলবটা কি? আপা মতলবের কথাই যদি বলেন তাহলে আপনাকে খুলেই বলি, মতলব আমার না, মতলব আমার স্ত্রী। সে গ্রামে থাকতে চাচ্ছে না, শহরে থাকবে।